Bismillahir Rahmanir Rahim. Welcome to the National University online class. আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সাবজেক্ট অ্যাকাউন্টিং, প্রোগ্রাম মাস্টার্স টু প্রিলিমিনারি, কোর্স কোড 412505, নেম অফ দ্য কোর্স বিজনেস ফিনান্স, লেকচার নাম্বার 3, টাইটেল অফ দ্য লেকচার Chapter 5, Time Value of Money and its Application. Learning Outcome, শিক্ষণ ফল। Chapter 5, Time Value of Money and its Application, Future Value of Money. আজকে আমরা যেটা শিখব ফিউচার ভ্যালু অফ মানি। তাহলে আজকে এই লেকচার থেকে আমরা যেগুলো শিখতে পাবো সেগুলো আমরা দেখছি। অর্থের সময়মূল্য সম্পর্কে ধারণা পাবো। অর্থের সময়মূল্যের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা অসুবিধা সম্বন্ধে জানতে পারবো। অর্থের সময়মূল্যের নির্ধারক সম্পর্কে আমরা ধারণা পাবো। অর্থের সময়মূল্য সম্পর্কে ধারণা পাবো। ভবিষ্যৎ মূল্য সম্পর্কে ধারণা পাবো। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় পদ্ধতি জানতে পারবো। সময় ও সুদের হার নির্ণয় পদ্ধতি জানতে পারবো। কিছু ব্যবহারিক সমস্যা ও সমাধান এখান থেকে আমরা পাবো। আলোচনায় আসি এবার। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5, অর্থের সময়মূল্য ও এর প্রয়োগ। অর্থের সময়মূল্য কি? সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমান নগদ অর্থের ভবিষ্যৎ মূল্য পরিবর্তিত হয়ে থাকে এবং ভবিষ্যৎ অর্থের মূল্য বর্তমানে পরিবর্তন হয়ে থাকে। অর্থের এই পরিবর্তনজনিত মূল্যকেই অর্থের সময়মূল্য বলা হয়। যেমন আজকের 100 টাকা 1 বছর পরে 100 টাকার সমান নয়। অর্থাৎ আজকে 100 টাকা দিয়ে যে জিনিস ক্রয় করা যায়, 1 বছর পর 100 টাকা দিয়ে সেই জিনিস ক্রয় করা যায় না। অর্থের সময়মূল্যের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ সময় পরিবর্তনের ফলে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় অর্থের সময়মূল্য। এটা মুদ্রাস্ফীতির কারণে হয়ে থাকে। অর্থের সময়মূল্য অগ্রাধিকারের কারণ। বিনিয়োগের সুযোগ, আমাদের ভবিষ্যতে বিনিয়োগের সুযোগ থাকার কারণে বর্তমানে অর্থের অগ্রাধিকার দিয়ে থাকি। বর্তমান ভোগের প্রাধান্য, বর্তমানে আমরা ভোগ করতে চাই, ভবিষ্যতে ভোগের চেয়ে বর্তমানে ভোগকে আমরা প্রাধান্য দিই, এই অর্থের সময়মূল্যের কারণে। ভবিষ্যৎ অনিশ্চয়তা, ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমান মূল্যকেই আমরা বেশি প্রাধান্য দিই বা অর্থের সময়মূল্যকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি হলো যে বাজারে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি বা দ্রব্য মূল্যস্তর পরিবর্তন হওয়া, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণেও আমরা অর্থের সময় অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা এবার আলোচনায় আসব অর্থের সময়মূল্যের উদ্দেশ্য। 1 নম্বর, সম্পদের যথাযথ ও সঠিক মূল্য নির্ধারণ ও নির্ণয়। আমরা যে সম্পদ দেখাই সেগুলোর বর্তমান মূল্য সময় পরিবর্তনের ফলে মূল্যটা পরিবর্তন হয়ে যায়। এই কারণে সময় মূল্য দিয়ে এই সম্পত্তিগুলো মূল্যায়ন করা হয়। প্রকল্প নির্বাচনে নগদ প্রবাহের সঠিক মূল্যায়ন। যখন আমরা প্রকল্প নির্বাচন করি তখন নগদ সময় মূল্য দিয়ে আমরা এই বিবেচনায় আনি এবং ওই প্রকল্পটি মূল্যায়ন করি। মূলধন বাজেটিংয়ে সহায়তা করা। মূলধন বাজেটিংয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় আমাদের এই সময় টাইম ভ্যালু মানি ফ্যাক্টর, ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে ক্যাশ আউটফ্লোকে আমরা গুণ দিয়ে তার বর্তমান মূল্য বের করে মূলধন বাজেটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। ভবিষ্যতে প্রাপ্য অর্থকে বর্তমানের সাথে তুলনা করা। ভবিষ্যতে যে আমরা অর্থ প্রাপ্ত হব সেটাকে টাইম ফ্যাক্টর হার দিয়ে আমরা গুণ করে বর্তমানের সাথে তুলনা করব। আয় প্রাপ্তি ও ব্যয় প্রদানের ক্ষেত্রে সময় পছন্দ করা। মূলধন ব্যবস্থাপনাকে অধিক গ্রহণযোগ্য করে তোলা। সম্পদ প্রতিস্থাপনের ক্ষেত্রে সহায়তা করা। আমরা যেসব সম্পত্তি প্রতিস্থাপন করি, পুরাতন সম্পত্তি আমরা বাদ দিয়ে নতুন সম্পত্তি যখন আমরা কিনি তখন এই টাইম ভ্যালু অফ মানি দিয়ে মূল্যায়ন করতে হয়। লাভজনক বিনিয়োগ প্রকল্প বাছাই করা। আমরা যখন লাভজনক বিনিয়োগ প্রকল্প বাছাই করব তখন সময় মূল্য আমাদের লাগে। আর্থিক ও ব্যবসায়িক ঝুঁকি মোকাবিলায় সহায়তা করা। আমরা জানি ব্যবসায় আর্থিক ও ব্যবসায়িক ঝুঁকি থাকে। এই ঝুঁকিগুলো মোকাবিলা করতেও সময় আমাদের
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইসব উদ্দেশ্যে আমরা অর্থের সময়মূল্য সম্পর্কে জানব। এবার আসি অর্থের ভবিষ্যৎ মূল্যের ধারণা। বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে সুদ আসলে যে পরিমাণ হয় তাকে ভবিষ্যৎ মূল্য বা প্রান্তিক মূল্য বলে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কৌশলই হলো চক্রবৃদ্ধিকরণ। অর্থাৎ আমরা আজকে যে টাকা বিনিয়োগ করব সেটা নির্দিষ্ট সময় শেষে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর শেষে যে টাকা পাবো সুদসহ সেটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখানে আমরা টাইম লাইন রেখা গাণিতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ মূল্য দেখানো হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি 0, 1, 2, 3, 4 পিভি, 0তে পিভি, এটা আস্তে আস্তে ফিউচার ভ্যালুর দিকে যাচ্ছে। এটা ফিউচার ভ্যালু 1 বছর শেষে হতে পারে, 2 বছর শেষে হতে পারে, 3 বছর শেষে হতে পারে, 4 বছর শেষেও হতে পারে। গাণিতিক প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্য সূত্র এফভি সমান সমান পিভি 1 প্লাস আর পাওয়ার এন, হোয়ার এফভি হলো ফিউচার ভ্যালু, পিভি ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু, আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, এন ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার। আমরা ভবিষ্যৎ মূল্যের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করব। এই পদ্ধতিতে বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করলে ভবিষ্যৎ মূল্য বাড়াবে। বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় বিধায় ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য অপেক্ষা বেশি হয়ে থাকে। তাহলে সবসময় ভবিষ্যৎ মূল্য বেশি হয়, বর্তমান মূল্য কম হয়। বর্তমান বিনিয়োগকৃত টাকা হতে ভবিষ্যতে কী পরিমাণ টাকা পাওয়া যাবে তাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে বর্তমানে বিনিয়োগ করব এনসিও, সেটা ভবিষ্যতে ক্যাশ ফ্লো যেটা হবে ইনফ্লো, সেটাই এখানে বিবেচনায় আনা হয়। চক্রবৃদ্ধিকরণ পুনঃপুনিকতার জন্য জমাকৃত একই পরিমাণ অর্থের ভবিষ্যৎ মূল্য বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ সময় 1 বছর হলে ভবিষ্যৎ মূল্য একরকম হবে, 2 বছরের জন্য একরকম হবে, 3 বছরের জন্য আরও রকম হবে। অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলে ভবিষ্যৎ মূল্য পরিবর্তন হয়। সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। আমরা বুঝতেই পারছি সুদের হার বেশি হলে ভবিষ্যৎ মূল্য বেশি, সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। সময় এখানে একটা ফ্যাক্টর, সময় যত বেশি হয় ভবিষ্যৎ মূল্যও তত বেশি হয়। এখন যে বিনিয়োগ করবো 1 বছর পর যা পাবো 5 বছর পর তা অনেক টাকা বেশি পাবো। এবার ভবিষ্যৎ মূল্য নির্ণয় পদ্ধতি। সরল সুদে ভবিষ্যৎ মূল্য সমান সমান সূত্র এফভি সমান সমান পিভি প্লাস 1। অর্থাৎ আমরা ফিউচার ভ্যালু যখন নির্ণয় করব প্রেজেন্ট ভ্যালুর সাথে ইন্টারেস্টটা যোগ করলেই পাবো। এখানে আমরা টেবিলের সাথে দেখতে পাচ্ছি, সেটা হলো ইয়ার হলো 0, 1, 2, 3, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রতি বছর। প্রথম বছরে 100 টাকা, 10% ইন্টারেস্ট। 0 বছরে যেন সুদ নেয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যেহেতু সুদ নেয় সেহেতু মূলধনটাই হবে 100 টাকা। 1 বছর পরে 100 টাকা, সুদ 10%, তাহলে 10 টাকা সুদ, সুদ যোগ আসল যোগ করলে হবে 110 টাকা। এভাবে আমরা 3 বছরে আমরা বের করে টেবিল সাজিয়ে দেখাচ্ছি। খ নম্বর চক্রবৃদ্ধি সুদের ভবিষ্যৎ মূল্য সূত্র এফভি সমান ইকুয়াল টু পিভি 1 প্লাস আর পাওয়ার এন। এখানে একটা টেবিল দেখা যাচ্ছে। এখানে 0 বছরে প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 100 টাকা, রেট হলো ইন্টারেস্ট রেট 10%, সুদ নেয় প্রথম বছরে 0 বছরের শুরুতে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা হলো 100 টাকা। 1 বছর শেষে এই সমাপনী মূল্যটা প্রারম্ভিক মূল্য প্রথম বছর শেষে, 10% ইন্টারেস্ট হলো 10, তাহলে সুদ যোগ আসল যোগ করলে 110 টাকা পরবর্তী দ্বিতীয় বছর শুরুতে। 10% ইন্টারেস্ট কাটলে 11 টাকা, তাহলে 110 প্লাস 11 সমান সমান 121। থার্ড ইয়ারে শুরুতে 121 প্লাস 10% ইন্টারেস্ট যোগ করলে 12.10, তাহলে মোট হবে 133.90। তাহলে এভাবে আমরা চক্রবৃদ্ধি সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম। এখন শিখব এককালীন অর্থের চক্রবৃদ্ধি হারে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তাহলে এটা আমরা 1 নম্বরে শিখব সুদ বছরে একবার গণনা করা হলে সেখানে আমাদের সূত্র এফভি সমান সমান ইকুয়াল পিভি 1 প্লাস আর পাওয়ার এন। এখানে ফিউচার ভ্যালু, এফভি হলো ফিউচার ভ্যালু, পিভি হলো প্রেজেন্ট ভ্যালু, আর ইন্টারেস্ট রেট, এন হলো নাম্বার অফ ইয়ার।
আমরা একটা উদাহরণ প্রবলেম দেখছি। মিস্টার এ ডিপোজিট টাকা 1000 ইন ব্যাংক at a compound interest rate at 10%. After 5 years, how many money deposit into bank? এখানে বলছে যদি বর্তমানে আমরা যদি 1000 টাকা বিনিয়োগ করি, চক্রবৃদ্ধি সুদের হার হলো 10%, 5 বছরের পরে এখানে আমাদের ব্যাংকে কত টাকা জমা হবে? সলিউশন FV ইকুয়াল PV 1 প্লাস R পাওয়ার n, তাহলে 1000 1 প্লাস 0.10 পাওয়ার 5, এভাবে নির্ণয় করলে আমাদের বছর শেষে হচ্ছে টাকা 1610.51 টাকা। তাহলে 5 বছর পরে ব্যাংকে আমার জমা হবে 1610.51 টাকা। এখানে FV বের করতে হলো, পিভি আমরা দেখলাম 1000 টাকা, আর এর মান হলো 10%, এন এর মান 5 ইয়ার। এককালীন অর্থে সুদ বছরে একাধিকবার গণনা করা হলে সেক্ষেত্রে কী হবে? পিভি সমান সমান FV ইকুয়াল PV 1 প্লাস R ভাগ M পাওয়ার n ইন্টু M, যেখানে FV হলো ফিউচার ভ্যালু, PV হলো প্রেজেন্ট ভ্যালু, R হলো রেট অফ ইন্টারেস্ট, n ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার, M মাল্টিপল পিরিয়ড কম্পাউন্ডিং, অর্থাৎ আমরা বছরে কতবার সুদ গণনা করব সেটার নামই হলো M। এখানে একটা আমরা প্রবলেম দেখছি। মিস্টার এ ডিপোজিট টাকা 1000 ইন্টু ব্যাংক at a compound interest rate 10%. After 5 years, how many money deposit into bank if 1 semi-annually compounding বছরে 2 বার 6 মাস পর পর, 2 কোয়ার্টারলি কম্পাউন্ডিং, এটা হবে কোয়ার্টারলি 3 মাস পর পর বছরে 4 বার, বায়ো মান্থলি কম্পাউন্ডিং, এখানে বছরে 6 বার হবে সুদ গণনা, মান্থলি কম্পাউন্ডিং এটা বছরে 12 বার, উইকলি 52 বার, আর ডেলি 360 বার। তাহলে আমরা এর সলিউশন আমরা দেখি। সলিউশন আমরা টেবিলে দেখতে পাচ্ছি, এখানে সিরিয়াল নাম্বার, কম্পাউন্ডিং স্টাইল, ডিপোজিটেড অ্যামাউন্ট আফটার 5 ইয়ার, ক্যালকুলেশন। এখানে সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডিং, সেখানে ফিউচার ভ্যালু ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস R পাওয়ার ভাগ M পাওয়ার NM। এখানে দেখা যাচ্ছে সুদের হার হলো 10.10 n 5 ইয়ার, M এর মান 12 ভাগ 6 সমান সমান 2। আমরা দেখতে পাচ্ছি যে বছরে 2 বার হলে 6 মাস হচ্ছে, তাহলে বছরে সুদ গণনা হবে 2 বার। এভাবে যদি আমরা মান বসাই, 1001 প্লাস উপরে 0.10 ভাগ 2 পাওয়ার 5 ইন্টু 2, তাহলে আমরা পাচ্ছি 1628.89 টাকা। তাহলে এটা বছরে যদি 2 বার সুদ গণনা করা হয় তাহলে আমরা ব্যাংকে 1628.89 টাকা জমা হবে। কোয়ার্টারলি কম্পাউন্ডিং, এখানে পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস R ডিভাইডেড M পাওয়ার NM, আর এর মান হলো 0.10 n5 M সমান সমান 12 ভাগ 3 মাস পর পর সমান সমান 4। তাহলে এখানে আমরা মান বসায় 1638.62। তার মানে যত কম্পাউন্ডিং, যত M এর মান যত বেশি হচ্ছে, এখানে ব্যাংকের জমার পরিমাণও তত বেশি হচ্ছে। বায়ো মান্থলি কম্পাউন্ডিং, এখানে আমরা দেখতে পাচ্ছি R এর মান 0.10 M5, M এর মান 12 ভাগ 2 সমান ইকুয়াল 6। 6 এর মান যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি 1642.10। তার মানে এখানেও বৃদ্ধি পাচ্ছে। আমরা এবার মান্থলি কম্পাউন্ডিং করলে তাহলে আমাদের সূত্র, R এর মান পাচ্ছি 0.10 n5, M এর মান হলো 12, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি 1645.30। উইকলি কম্পাউন্ডিং, তাহলে এটা M এর মান হবে 52, R এর মান 10, N এর মান 5, তাহলে এখানে মান বসালে পাচ্ছি 1647.90। ডেলি কম্পাউন্ডিং হলে M এর মান হবে 360। তাহলে এইভাবে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা পাচ্ছি, সূত্রে প্রয়োগ করলে পাচ্ছি 1648.69 টাকা। তাহলে আমরা
এগুলোতে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ডিং যত বেশি হচ্ছে, এম এর মান যত বেশি হচ্ছে, ব্যাংকে টাকার জমার পরিমাণও তত বেশি হচ্ছে। এবার কার্যকরী ও বা প্রকৃত সুদের হার। বছরে চক্রবৃদ্ধি একাধিকবার করা হলে বিনিয়োগের উপর সুদের বার্ষিক শতকরা যে হার পাওয়া যায় তাকে কার্যকরী সুদের হার বলা হয়। চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে, কার্যকরী সুদের হার সাধারণত তত বেশি হবে। অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক ভিত্তিতে এই সুদ গণনা করা হয়। সূত্র EIR সমান সমান 1 প্লাস R ভাগ M পাওয়ার n মাইনাস 1, where R সমান রেট অফ ইন্টারেস্ট, M মাল্টিপল পিরিয়ড অফ কম্পাউন্ডিং। তাহলে এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের স্বাভাবিক সুদের হার 10% হলে বছরে একবার, দুইবার, চারবার, 6বার আর 12বার সুদ গণনা করলে কার্যকরী সুদের হার কত হবে আমরা নিচে একটা টেবিলে দেখতে পাচ্ছি। এই টেবিলে সুদের হার বছরে একবার চক্রবৃদ্ধি হলে M এর মান হবে 1, বছরে দুইবার হলে M এর মান হবে 2, বছরে চারবার চক্রবৃদ্ধি হলে M এর মান হবে 4, বছরে 6বার চক্রবৃদ্ধি হলে M এর মান হবে 6, বছরে 12বার চক্রবৃদ্ধি হলে M এর মান হবে 12। তাহলে এখানে আমার EIR সমান সমান 1 প্লাস R ডিভাইডেড M পাওয়ার M মাইনাস 1। তাহলে এবার গেলে 10%, দুইবারে হলে পাওয়া যাচ্ছে 10.25%, চারবার হলে পাওয়া যাচ্ছে 10.38%, 6বার হলে 10.43%, 12বার হলে 10.47%। তাহলে এখানেও কম্পাউন্ডিং যদি যত বেশি হবে, M এর মান যত বেশি হবে, এখানে কার্যকরী সুদের হারও তত বেশি হবে। আমরা এবার শিখব বার্ষিক ভিত্তি, অ্যানুইটি। অ্যানুইটি কি? বার্ষিক ভিত্তি বলতে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে বোঝানো হয়। সুতরাং ভবিষ্যতে সমান সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের নগদ প্রবাহকে বার্ষিক ভিত্তি বলে। এর বৈশিষ্ট্য সমপরিমাণ অর্থের নগদ প্রবাহ সমান সময় ব্যবধান। অর্থাৎ বার্ষিক ভিত্তি তখনই হবে যখন ফিউচার ক্যাশ ইনফ্লোটা প্রতি বছর সমান হবে এবং সময়ের ব্যবধান সমান হবে। অর্থাৎ সুদ গণনা আমরা 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর এভাবে হবে, 6 মাস পর, 3 মাস পর এরকম হবে না। বার্ষিক ভিত্তির প্রকার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ ভিত্তি বা অর্ডিনারি অ্যানুইটি, যে ভিত্তির নগদ প্রবাহ প্রতি সময়কাল শেষে তারিখে আগমন বা বহির্গমন ঘটে তাকে সাধারণ ভিত্তি বলে। অর্থাৎ ক্যাশ ফ্লোটা হবে বছরের সময়কালে শেষে। অগ্রিম ভিত্তি, যে ভিত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালে শুরুতে সংঘটিত হয় তাকে অগ্রিম ভিত্তি বলে। তাহলে অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে ক্যাশ ইনফ্লোটা প্রতি বছরের শুরুতে সংঘটিত হয়। আমরা এবার বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। সাধারণ ভিত্তি, যে ভিত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালের শেষে সংঘটিত হয় তাকে সাধারণ ভিত্তি বলে। এক্ষেত্রে মেয়াদের শেষে কিস্তি প্রদান করতে হয়। আমরা একটা উদাহরণ দিয়ে শিখব। An investor will get টাকা 1 each year in till next 5 years. What is the future value of ordinary annuity if interest rate 10%? তাহলে সূত্র আমরা দেখছি ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি ইকুয়াল টু PMT 1 প্লাস R পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড R। তাহলে এখানে FV অর্ডিনারি অ্যানুইটি সমান সমান ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, PMT হলো পেমেন্ট, R হলো রেট অফ ইন্টারেস্ট, N হলো নাম্বার অফ ইয়ার। তাহলে এই সূত্র আমরা প্রয়োগ করলে এখানে পাচ্ছি, এখানে আমরা N এর মান 5 ইয়ার, R এর মান 10 আর PMT হলো 1 টাকা। তাহলে আমরা পাচ্ছি 6.1051 টাকা। তাহলে এটা আমরা টেবিলের মাধ্যমে কীভাবে বের করি দেখি। এখানেও টেবিলে আমাদের 10% রেটে 5 বছরে আমাদের দেখা যাচ্ছে এখানে ইয়ার 1, 2, 3, 4, 5, পিরিয়ডটা যেহেতু বছরের শেষে প্রথম বছরে নেয় এই জন্য 4 থেকে শুরু হবে, 4, 3, 2, 1, 0। অ্যামাউন্ট প্রতি বছরে আমরা পাবো 1 টাকা করে। ডিসকাউন্ট ফ্যাক্টর 10%, 1.4641, 1.331, 1.210, 1.100, 1.00।
এখানে ফিউচার ভ্যালু, এখানে 1 টাকাকে ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিলে এই টাকা পাওয়া যাবে। তাহলে এই সব 1 থেকে 5 বছর যোগ করলে 6.1051, এটা ফিউচার ভ্যালু অফ অ্যান অর্ডিনারি অ্যানুইটি, এই মানটা এই সূত্রের মানের সমান। তাহলে আমরা টেবিলের মাধ্যমে এবং সূত্রের মাধ্যমে আমরা সাধারণ বার্ষিক বৃত্তি আমরা বের করতে পারি। এবার শিখব 2 নম্বর, অগ্রিম বৃত্তি বা অ্যানুইটি ডিউ। যে বৃত্তি নগদ প্রবাহ প্রতি সময়কালে শুরুতে সংগঠিত হয় তা অগ্রিম বৃত্তি বলে, অর্থাৎ এক্ষেত্রে মেয়াদের শুরুতে কিস্তি প্রদান করা হয়। An investor will get টাকা 1 each year beginning till next 5 years. What is the future value of an annuity due if interest rate 10%? এখানে সূত্র ফিউচার ভ্যালু এডি সমান পিএমটি 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আর 1 প্লাস আর। যখন অ্যানুইটি হবে তখন 1 প্লাস আর দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে আমরা যেখানে আমরা এফভিএডি হলো ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ডিউ, পিএমটি পেমেন্ট আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, এন সমান সমান নাম্বার অফ ইয়ার। তাহলে সূত্র প্রয়োগ করলে পাচ্ছি 6.7151 টাকা। এখন আমরা এটা টেবিলের মাধ্যমে দেখছি। তাহলে এখানে ইয়ার 1 2 3 4 5, পিরিয়ডটা এখানে যেহেতু বছরের শুরুতে পেমেন্ট করা হয়, প্রথম বছরের সুদ গণনা করা হয়, সেই জন্য 5 4 3 2 1 অ্যামাউন্ট প্রতি বছর ফিউচার ভ্যালু হচ্ছে 1 টাকা করে পাবো। ডিসকাউন্ট ফ্যাক্টর 1 প্লাস 6051, 1.4641, 1.331, 1.210, 1.1, এই টাকাকে আমরা ইন্টারেস্ট ফ্যাক্টরে গুণ দিলে পাবো এগুলো। তাহলে টোটাল ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ পাচ্ছি 6.7151। তাহলে এইভাবে অগ্রিম বৃত্তিটা সূত্রের সাহায্যে এবং টেবিলের মাধ্যমেও আমরা বের করতে পারি। এবার আমরা শিখব ফিউচার ভ্যালু ফর্মুলা। সিম্পল ইন্টারেস্ট রেট, ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর পাওয়ার এন। কম্পাউন্ডিং ইন্টারেস্ট, এটা একবার প্রাপ্ত অর্থের ক্ষেত্রে এফভি সমান সমান পিভি 1 প্লাস আর পাওয়ার 1। একাধিকবার প্রাপ্ত অর্থের ক্ষেত্রে সময়ের অর্থের পরিমাণ সমান হলে সেখানে এফভি সমান সমান পিভি 1 প্লাস আর পাওয়ার এন প্লাস পিভি 1 প্লাস আর পাওয়ার এন, এভাবে এন পর্যন্ত চলবে। অর্থের পরিমাণ সমান হলে সময় শেষে প্রাপ্ত হলে অর্ডিনারি অ্যানুইটি এটা হবে। ফিউচার ভ্যালু সমান সমান পিএমটি 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আর। সময়ের শুরুতে হলে এটা হবে অ্যানুইটি ডিউ বা অগ্রিম বৃত্তি। ফিউচার ভ্যালু সমান সমান পিএমটি 1 প্লাস পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আর 1 প্লাস আর দিয়ে গুণ দেব। তাহলে এই সূত্রগুলো আমরা অ্যাট এ গ্লান্স দেখতে পেলাম। ডিটারমিনেশন অফ টাইম, আমরা অনেক সময় পরীক্ষায় সময় আসে, অর্থাৎ পরীক্ষায় এনের মান বের করতে বলে, আমরা পারি না। এখানে একটা প্রবলেমের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি। তাহলে আমরা যখন সময় নির্ধারণ করব, সে যদি এ নম্বরের ইন কেস অফ লামসাম অ্যামাউন্ট যদি হয়, সেই ক্ষেত্রে সময় কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। ইউ নিড অ্যাকুমুলেট ইন ফিউচার টাকা 1 লাখ। টু ডু দিস প্ল্যান নাও ইউ আর উইলিং টু ইনভেস্ট টাকা 50,000 at the compounding interest rate হলো 10%. How many year will it take to you to reach our goal? এখানে সলিউশন আমরা দেখতে পাচ্ছি। এখানে বলছে আমাদের ভবিষ্যতে 1 লাখ টাকা দরকার, বর্তমানে 50,000 টাকা যদি ব্যাংকে জমা রাখি 10% সুদে, তাহলে এটা কত বছরে আমার 1 লাখ টাকা হবে, কত বছরে 1 লাখ টাকা হবে। ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে এখানে ফিউচার ভ্যালু 1 লাখ, প্রেজেন্ট ভ্যালু 50,000, 1 প্লাস 0.10 পাওয়ার এন। এখানে পাওয়ার এন এর মান বের করবো এই জন্য। তাহলে এটা 50,000 1 প্লাস 0.10 পাওয়ার এন সমান সমান 1 লাখ ইকুয়াল টু এখানে 1 প্লাস 0.10 পাওয়ার এন সমান সমান 1 লাখ ভাগ 50,000, 1 প্লাস 0.10 পাওয়ার 1 সমান সমান 2। এটাকে উভয় পাশে লগ যদি করি, এই লগ এন এর মান প্রথমে আসবে লগ 1.1 সমান সমান লগ 2। তাহলে এর মানটা এন সমান সমান লগ 2 ডিভাইডেড লগ 1.1, মান বের করলে হবে এন এর মান পাবো 7.27 ইয়ার। অর্থাৎ এই টাকাটা 50,000 টাকা 10% সুদে আমাদের 1 লাখ হতে সময় লাগবে 7 বছর, 7.27 ইয়ার। আমরা এবার ইন কেস অফ অ্যানুইটি ক্ষেত্রে আমরা কিভাবে এন এর মান বের করব সেটা আমরা শিখব। ইউ নিড অ্যাকুমুলেট টাকা 1 লাখ
টু ডু ইউ প্ল্যান টু মেক ডিপোজিট টাকা 4,000 per year with the first payment being made a year from today in a bank account which pay 8% annual interest rate. How many year will it take you to reach our goal? এখানে আমাদের বলছে আমাদের প্রতি বছর 4,000 টাকা করে ব্যাংকে জমা রাখি 8% সুদে। এটা 1 লাখ টাকা পুষতে আমাদের কত সময় লাগবে? এখানে আমরা সূত্র দেখতে পাচ্ছি FV = PMT 1 + R power n - 1 ডিভাইডেড R। এখানে আমরা মান বসালে আমরা যেটা পাচ্ছি 1 লাখ = 4,000 1 + 0.08 পাওয়ার n - 1 ডিভাইডেড 0.08। এবার আমরা মান বের করলে n এর মান পাবো, লগ করব এখানে উভয় পাশে। তার মান বের করলে n এর মান পাবো 14.28 ইয়ার। মানে এখানে আমাদের প্রতি বছর যদি 4,000 টাকা ব্যাংকে জমা করি 8% সুদে 1 লাখ টাকা পুষতে 14 বছর সময় লাগবে। তাহলে এভাবে আমরা n এর মান বের করতে পারি। এখন আমরা শিখব এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে সুদের ফ্যাক্টর। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে এককালীন বিনিয়োগ অর্থের ভবিষ্যৎ মূল্যের মধ্যে সুদ ও আসল উভয় থাকে, নির্দিষ্ট শতকরা হারে চক্রবৃদ্ধি সুদে নির্দিষ্ট সময় পর 1 টাকা বৃদ্ধি পেয়ে কত টাকা হবে তা প্রকাশ করার সংক্ষিপ্ত রূপই হলো FV, IF, IN। অর্থাৎ এটা হলো ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, I হলো রেট, ইন্টারেস্ট রেট, N হলো নাম্বার অফ ইয়ার। এখানে আমরা উদাহরণ দেখব। অ্যাট 10% সিম্পল ইন্টারেস্ট রেট ইনভেস্টেড টাকা 1 ফর 5 ইয়ার, হাউ মানি অ্যামাউন্ট উইল রিসিভ আফটার 5 ইয়ার। যদি আমরা 10% সরল সুদে 1 টাকা আমরা ভবিষ্যতে পাই, 1 টাকা বর্তমানে বিনিয়োগ করি, 5 বছর পরে আমরা কত টাকা পাবো সেটা আমরা বের করব। ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এটা সমান প্রেজেন্ট ভ্যালু 1 + R পাওয়ার 1। এখানে আমাদের n এর মান হলো, I এর মান হলো 10%, n এর মান 5। সূত্রে আমরা প্রয়োগ করলে পাচ্ছি 1 × 1 + 0.10 পাওয়ার n = 1.611। এটা আমরা 5 বছরে 10%। এভাবে আমরা টেবিলের সাহায্যে আমরা মান বের করতে পারি। টেবিলটা আমাদের বইয়ে দেওয়া আছে, প্রত্যেকটা বইয়ের শেষে দেওয়া আছে। টেবিলটা আমরা সেখান থেকে নিতে পারি। তাহলে এখানে ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর IN = ফিউচার ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর ক্যালকুলেশন পিরিয়ড 1 2 3 4 5। 1% যদি হয় 1 বছরে সুদের হার এটা হবে, 2 বছরে এটা হবে, 3 বছরে এটা হবে, 4 বছরে এটা হবে, 5 বছরে 1.050। এভাবে 6%, 7%, 8%, 9%, 10% চলবে। তাহলে এটা আমরা বের করতে পারি। এখন আমরা শিখব সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্যের সুদের ফ্যাক্টর। বার্ষিক বৃত্তির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট চক্রবৃদ্ধির হার সুদে নির্দিষ্ট বছর ধরে 1 টাকা পরিশোধ করলে তা বৃদ্ধি পেয়ে সুদসহ কত হবে তা নির্ণয়ের জন্য FV, IF, IN ব্যবহার করা হয়। এখানে FV, IF হলো ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, I হলো ইন্টারেস্ট রেট, N হলো নাম্বার অফ ইয়ার। আমরা একটা উদাহরণ দেখব। অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইনভেস্ট টাকা 1 ফর 5 ইয়ার, হাউ মানি অ্যামাউন্ট উইল রিসিভ আফটার 5 ইয়ার। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ভ্যালু 1 + R পাওয়ার n - 1 ডিভাইডেড R। এখানে মান বসালে আমরা পাচ্ছি 6.1051। তাহলে এটা আমরা সূত্রের সাহায্যে, টেবিলের সাহায্যে আমরা দেখতে পারি অ্যানুইটির ক্ষেত্রে টেবিলটা আমরা যোগ হবে প্রতি বছর সুদ, ওই ইন্টারেস্ট ফ্যাক্টরে যেটা হবে সেটার সাথে প্রতি বছরটা যোগ করলে অ্যানুইটি পাওয়া যায়। তাহলে এখানেও আমরা পিরিয়ড 1 2 3 4 5, এখানে পার্সেন্টেজ সুদের ফ্যাক্টর হবে 1%, 2%, 3%, 4%, 5%। এটাও বইয়ের শেষে দেওয়া আছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারি। আমরা এখন দেখব একটা প্রবলেম। তাহলে প্রবলেমটা আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম 1, ফাইন্ড আউট দ্য ফিউচার ভ্যালু অফ দ্য ফলোইং ইনভেস্টমেন্ট
the interest rate 8% per year compounded annually. 1. Taka 1100 is invested each year beginning 1 year from now and continuing through the year. 10. When the proceeds are withdrawn. 2. Taka 100 is invested each year starting today and continuing through year 10 when the proceeds are withdrawn. তাহলে এখানে বিগিনিং 1 ইয়ার বলছে, ফ্রম নাও মানে 1 বছর পরে, মানে শেষে এটা আমরা টাকা যেটা আমরা বিনিয়োগ করব সেখান থেকে আমরা টাকা পাবো 1 বছর পরের থেকে, অর্থাৎ এটা সাধারণ ভিত্তি। এখানে এই ক্ষেত্রে সূত্রটা হবে এফভি অর্ডিনারি অ্যানুইটি সমান সমান পিএমটি 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আর। এখানে আমরা 100 ইন্টু 1 প্লাস 0.08 পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 0.08, এটা আমরা মান বসালে আমরা পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 1448.66। 2 নম্বরে যেটা বলছে টাকা 100 ইজ ইনভেস্টেড ইচ ইয়ার স্টার্টিং টুডে অ্যান্ড কন্টিনিউ থ্রু 10 ইয়ার। এখানে স্টার্টিং টুডে মানে শুরুতে আমাদের হবে, সেই ক্ষেত্রে ফিউচার ভ্যালু এনএটি ডিউ এটা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি অথবা সংক্ষেপে বের করতে পারি, ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি ইন্টু 1 প্লাস আর। অর্ডিনারি অ্যানুইটি যেটা পারলাম সেটা 1 প্লাস আর দিয়ে গুণ দিলেই পাবো, যেহেতু সূত্রটা এটাই, খালি 1 প্লাস আর দিয়ে গুণ দিতে হয়। তাহলে 1564.55, তাহলে এটা পাইলাম। আমরা এবার practical problem 2. You have a plan to accumulate taka 12 lakh 10 years from now for buying a car. You are deciding to deposit a certain amount of money in a special account that will provide you 9.5% interest per annum. এটা 9.5% ইন্টারেস্ট পার অ্যানাম। 1. Record 1. What will be our annual deposit at the beginning of each year? তাহলে আমরা বছরের শুরুতে কত টাকা করে আমাদের জমা করতে হবে। What will be our annual deposit at the end of a year? তাহলে অ্যানুয়াল ডিপোজিট বছরের শেষে কত হবে। What will be your half yearly deposit? যদি হাফ ইয়ারলি ডিপোজিট করি বছরে 2 বার, তাহলে কত টাকা করে ডিপোজিট করতে হবে। তাহলে আমরা সলিউশন দেখি এবার। সলিউশন 1, এখানে আমি আগে বলছি এটাতে অ্যানুইটি ডিউ হবে পিএমটি 1 প্লাস আর মাইনাস 1 পাওয়ার এন 1 প্লাস আর। তাহলে এখানে পেমেন্ট বের করতে হবে, এই জন্য ফিউচার ভ্যালু হলো 12 লাখ, পিএমটি 1 প্লাস 0.095 পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড 0.095 1 প্লাস ইন্টু 1 প্লাস 0.095। সেক্ষেত্রে 12 লাখ সমান ইকুয়াল পিএমটি, এটা যদি আমরা করি তাহলে 2.478227 মাইনাস 1 ডিভাইডেড 0.095 ইন্টু 1.095। এভাবে আমরা যদি বের করি তাহলে আমরা 12 লাখ সমান সমান পিএমটি 1.478227 ডিভাইডেড 0.05095 ইন্টু 1.095। তাহলে 12 লাখ সমান সমান ইকুয়াল পিএমটি সমান সমান 17.0385। এভাবে আমরা পিএমটি পাইলাম 70,431। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বছরের বিগিনিং যদি শুরু হয় তাহলে আমরা শুরুতে আমার পেমেন্ট করতে হবে 70,431 টাকা। আমরা 2 নম্বরে পাচ্ছি যদি বছরের শেষে শুরুতে যদি দেওয়া হয় তাহলে এখানে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ ইকুয়াল টু ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি ইন্টু 1 প্লাস আর। তাহলে আমরা
অর্ডিনারি অ্যানুইটি বের করলাম 70,431 ইন্টু 1 প্লাস 0.095, তাহলে এখানে আমরা পাইলাম 77,122 টাকা। তাহলে আমরা উপরে যে আমরা দেখলাম সেখানে 70,431 টাকা, 2 নম্বর রিকোয়ারে পাইলাম 77,122 টাকা। 3 নম্বরে যদি 6 মাস পর পর যদি কিস্তি হয় সেক্ষেত্রে আমাদের কত টাকা জমা হবে? ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি সমান সমান পিএমটি 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর ইন্টু 1 প্লাস আর। তাহলে এখানে 12 লাখ সমান সমান পিএমটি, এখানে 1 প্লাস 0.0475 পাওয়ার 20 মাইনাস 1 ডিভাইডেড 0.0475 ইন্টু 1 প্লাস 0.0745। এখানে আমরা হয় m সমান সমান 12/6 সমান সমান 2, আর এর মানটা আমরা একবার সরাসরি এখানেই বের করে নিয়েছি। 0.095 ভাগ 2 সমান সমান 0.0475, n সমান সমান 10 ইন্টু 2 সমান সমান 20, যেহেতু বছরে 2 বার শোধ করো না। তাহলে এভাবে মান বসালে আমরা পাচ্ছি 12 লাখ পিএমটি 2.529767 মাইনাস 1 ডিভাইডেড 0.07475 ইন্টু 1.0475। তাহলে এভাবে মান বের করলে আমরা শেষে পিএমটি পাইলাম 37,260। অর্থাৎ মাসের শুরুতে আমরা পেমেন্টটা হবে, কিন্তু বছরে 2 বার হবে। সেই ক্ষেত্রে 37,260 টাকা আমাদের প্রতি 6 মাস পর পর জমা দিতে হবে। তাহলে এভাবে আমরা বের করতে পারলাম। এখন আমরা যেটা শিখলাম, শিক্ষণ ফলে আমরা উপরে দেখেছিলাম এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখব। সেই ক্ষেত্রে আমরা যেটা শিখলাম সেটা প্রথমে আমরা দেখেছিলাম অর্থের সময় মূল্য সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। 2 নম্বরে আমরা যেটা শিখেছি সেটা হলো অর্থের সময় মূল্যের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। 3 নম্বরে যেটা আমরা শিখেছি অর্থের সময় মূল্যের নির্ধারক সম্পর্কে ধারণা, অর্থাৎ অর্থের সময় মূল্য কীভাবে নির্ধারণ করা যায় সেই সম্বন্ধে আমরা একটু ধারণা নিয়েছি। 4 নম্বরে আমরা শিখেছিলাম অর্থের ভবিষ্যৎ মূল্য সম্পর্কে ধারণা, ভবিষ্যৎ মূল্য কী। তাহলে আমরা আলোচনায় উপরে শিখলাম ভবিষ্যৎ মূল্য কী। আজকের 1 টাকা ভবিষ্যতে 1 টাকার সমান নয়, অর্থাৎ আজকে যে জিনিস আজকের 100 টাকা যে জিনিস আমরা কিনতে পারবো 1 বছর পরে 100 টাকা দিয়ে সেই জিনিস কেনা যাবে না। মুদ্রাস্ফীতির কারণে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, এই জন্য ওই জিনিসটি আর কেনা সম্ভব হয় না। আমরা সময় ও সুদের হার নির্ণয় পদ্ধতি, সেখানে লামসাম অ্যামাউন্ট আর একটা এককালীন অ্যামাউন্ট দিয়ে আমরা সময় n এর মান বের করলাম। আমরা n এর মান নির্ণয় করলাম লগ করে, যেহেতু পাওয়ার n সেক্ষেত্রে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে লগ ব্যবহার করে আমরা n এর মান পেয়েছি। আমরা কিছু ব্যবহারিক অঙ্ক করলাম 2টা। প্রথমে একটা অঙ্ক করলাম পার্ট বিতে থাকার মতো একটা অঙ্ক, প্রবলেম 2তে আমরা পার্ট সির সমাধান করার মতো একটি অঙ্ক আমরা শিখলাম। তাহলে এগুলো আজকের আমরা পার্ট থেকে শিখলাম। রিকমেন্ডেড বুক আমরা আগে দেখেছিলাম 1 জেমস ভ্যান হুম অ্যান্ড জোন্স এম ওয়াকোউইচ, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। 2 হ্যাম্পটন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 3 বার্নস্টেইন LA অ্যান্ড JJ উইল্ড, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তাহলে এছাড়াও আমরা বাংলা যে বইগুলো আছে, মিলেনিয়াম পাবলিকেশনে যে বইটি আছে সেখানে অঙ্ক এবং সলিউশন সূত্রগুলো আমি এখানে ব্যবহার করেছি। তোমরা যারা বাংলায় উত্তর তৈরি করবা পরীক্ষায়, তারা এখান থেকে বাংলায় মিডিয়াম যে বইটার নাম বললাম মিলেনিয়াম পাবলিকেশন, সেই বইটি তোমরা সহায়তা নিতে পারো। সেই বইটির মাধ্যমে তোমরা কিছু অঙ্ক শিখতে পারবে। ধন্যবাদ জানাই সকলকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে
পক্ষ থেকে স্টে হোম, স্টে সেফ, সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।